তাহলে আমাদের আজকের যে টপিকটা, চলো আমরা শুরু করি। আজকের টপিকে যে আয়নিক ও সমযোজী বন্ধন দিয়ে পানিতে দ্রবণীয় নাকি দ্রবণীয় নয়, সেই বিষয়টাই আমাদের আজকের আলোচ্য বিষয়। সাধারণত যদি পানিতে দ্রবণীয় যৌগ হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা আয়নিক যৌগ হিসেবে চিনতে পারি। আয়নিক যৌগগুলোই পানিতে দ্রবণীয় হয়ে থাকে এবং সমযোজী যৌগগুলো পানিতে সাধারণত অদ্রবণীয় হয়। তো আয়নিক যৌগসমূহ কিভাবে পানিতে দ্রবণীয় হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তোমরা উদাহরণ হিসেবে যেগুলোকে নিয়ে এই টপিকটাকে অনুশীলন করতে পারো সেরকমভাবেও নিচে কিছু উদাহরণ দেওয়া হবে। যাই হোক, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার ব্যাপারে চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয়? আমরা পানিকে একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিকে আমরা পোলার বলছি। এখানে আয়নিক যৌগকে যখন আমরা ভাঙব তখন একটি ধনাত্মক প্রান্ত এবং একটি ঋণাত্মক প্রান্ত পেয়ে থাকি। আর পানিকেও যখন আমরা ভাঙব তখন H+ এবং OH- হিসাবে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত পেয়ে থাকি। যখন কোনো একটি আয়নিক যৌগকে পানিতে দ্রবীভূত করা হয় তখন পানির ধনাত্মক প্রান্ত ওই যৌগের ঋণাত্মক প্রান্তকে ক্যাপচার করে রাখে বা ঘিরে রাখে, আর পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে ধরে রাখে বা ঘিরে রাখে। এভাবেই কিন্তু একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তো স্ট্রাকচারটা কেমন হবে আমরা একটু দেখি। সোডিয়াম প্লাস, একে অক্সিজেন, এই পানিকে ভাঙলে কিন্তু দুই উপায়ে আমরা ভাঙতে পারি, H+ আর OH- হিসাবে, আবার অক্সিজেন এবং হাইড্রোজেন বিপরীত প্রান্তে বিবেচনা করে, এভাবেও কিন্তু আমরা বিবেচনা করতে পারি। তো সোডিয়ামকে যখন আমরা এই পৃষ্ঠাটায় আয়নিক সমযোজী যৌগের বেলায় এইভাবে পানিতে দ্রবীভূত হয় না, সেটি মূল কারণ হচ্ছে সমযোজী যৌগরা সাধারণত পোলারিটি প্রদর্শন করে না। সমযোজী যৌগের বেলায় যদি আমাদের পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করার কথা বলা হয়ে থাকে সেখানে লিখতে হবে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কারণ তারা পোলারিটি প্রদর্শন করে না। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কারণ তারা পোলারিটি প্রদর্শন করে না। কারণ পানি একটি পোলার দ্রাবকে যারা পোলার দ্রাবক তারা ছাড়া অন্য কেউ দ্রবীভূত হয় না। যাদের ভিতরে বিন্দুমাত্র পোলারিটি বিদ্যমান থাকে তারা পানিতে আংশিক হলেও বিয়োজিত হয় বা দ্রবীভূত হয়, কিন্তু যারা পোলার নয় তারা সাধারণত পানিতে দ্রবীভূত বা বিয়োজিত হয় না। তো সোডিয়াম ক্লোরাইড একটি পোলার যৌগ, কেননা সেটি আয়নিক যৌগ। তাহলে সোডিয়ামের প্লাস আয়নটি অক্সিজেন দ্বারা আকৃষ্ট হয়। এখানে যে আমি যেভাবে আঁকছি এভাবেই কিন্তু আমাদের অঙ্কনটা সারতে হবে। অক্সিজেন ঋণাত্মক প্রান্ত, পানির ঋণাত্মক প্রান্ত সাধারণত অক্সিজেন হয়ে থাকে। এখানে যদি আমরা এইভাবে না এঁকে OH-কেও আনি তবুও হবে, কিন্তু
সাধারণত অক্সিজেন, এখানে আমি 4টি অক্সিজেন দিয়ে ঘিরে রেখেছি বলেই যে আমাদের 4টি আঁকতে হবে, 3টি আঁকলেও চলবে, 5টি আঁকলেও চলবে। সাধারণত এই যে ওই আয়নিক যৌগের প্লাস যে আয়নটা তাকে পানির মাইনাস আয়ন দিয়ে ঘিরে রাখতে হবে, এবং যে মাইনাস আয়নটি আছে আয়নিক যৌগের সেই মাইনাস আয়নকে H+ অর্থাৎ প্লাস আয়ন দিয়ে ঘিরে রাখতে হবে। টু মাইনাস H+ অক্সিজেন 2-। তাহলে এভাবে কিন্তু আমরা পানির ধনাত্মক আয়ন দ্বারা আয়নিক যৌগের ঋণাত্মক আয়নকে ঘিরে রাখতে পারি, এবং পানির ঋণাত্মক আয়ন দ্বারা আয়নিক যৌগের ধনাত্মক আয়নকে ঘিরে রাখতে পারি। এভাবেই কিন্তু আমাদের পানিতে দ্রবণীয়তা দেখাতে হবে। তাহলে আয়নিক যৌগের বেলায় এটা সম্ভব। অর্থাৎ আমরা যদি ম্যাগনেসিয়ামের বেলায়ও চিন্তা করি, যে আমাদের উদ্দীপকটাকে দেখে যখন বুঝতে পারছি যে উদ্দীপক অনুসারে একটি আয়নিক যৌগ এবং একটি সমযোজী যৌগ, তাহলে কোনটি পানিতে দ্রবীভূত হবে? যেটি আয়নিক যৌগ হবে সেটি পানিতে দ্রবীভূত হবে। আয়নিক যৌগের যত উদাহরণ আছে, আয়নিক যৌগ হওয়ার বৈশিষ্ট্য কী কী আমরা আগের ক্লাসগুলোতেও পড়েছি। আয়নিক যৌগ হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে ধাতু থাকতে হবে প্লাস অধাতু থাকতে হবে। অধাতু। এখন প্রশ্ন হচ্ছে ধাতু সেটি কয়টি পজিটিভ আয়ন সৃষ্টি করে বা কয়টি নেগেটিভ আয়ন সৃষ্টি করে সেটি আমাদেরকে বিবেচনা করতে হবে, এবং সেটিকে লিখতে ভুল করলে চলবে না। অর্থাৎ এই ধাতুই কিন্তু সাধারণত পজিটিভ আয়ন বিশিষ্ট হয়। ধাতু সাধারণত পজিটিভ আয়ন বিশিষ্ট হয়, এবং এই ধাতু 2+ হতে পারে, 3+ হতে পারে। যদি ম্যাগনেসিয়াম হয় 2+ হবে, যদি অ্যালুমিনিয়াম হয় 3+ হবে, যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে 2+ হবে, যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে 3+ হবে, যদি সোডিয়াম হয় তবে একটা প্লাস হবে। এই যে প্লাস মাইনাস হচ্ছে, এটি আমরা কি দেখে বুঝবো? সাধারণত ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটি 2+ গঠন করে। অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটি 3+ গঠন করে। ক্যালসিয়ামের যোজনী 2, এটি 2+ গঠন করবে। তারপর পটাশিয়াম একটা প্লাস গঠন করবে। যদি KCl দিয়েও আমরা বিবেচনা করি, KCl পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডও কিন্তু একটি আয়নিক যৌগ। ধাতু এবং অধাতু আছে, পটাশিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হিসেবে আছে। তাহলে যদি সেরকমভাবে আমরা বিবেচনা করি, ধাতুকে পজিটিভ হিসেবে লিখছি এবং অধাতুকে নেগেটিভ হিসেবে লিখছি, তাহলে যেটি ধাতুকে সর্বদাই মাইনাস আয়নে ঘিরে রাখবে। পানির অক্সিজেন 2-, সাধারণত সিগমা বন্ধন দেওয়া হয়ে থাকে। তোমাদের গাইডে অনেক সময় তোমরা দেখতে পারবে বা বইয়েও দেখতে পারবে 2 সিগমা মাইনাস অক্সিজেন 2 সিগমা মাইনাস এরকম থাকতে পারে, এবং এখানে H সিগমা প্লাস এরকম থাকতে পারে। সাধারণত এগুলো সিগমা বন্ধন, তাই কিন্তু আমাদের সিগমা প্লাস সিগমা মাইনাস হিসাবে দিলে বেশি ভালো হবে। সিগমা প্লাস অক্সিজেন সিগমা 2-। এখানে 5টি ব্যবহার করেছি পানি, এটাতে কোনো সমস্যা নেই। 3টি 4টি 5টি, অর্থাৎ নেগেটিভ আয়ন যে পজিটিভ আয়নকে ঘিরে রাখছে সেটি আমাদের দেখাতে হবে, এবং পজিটিভ আয়ন যে নেগেটিভ আয়নকে ঘিরে রাখছে সেটি আমাদের দেখাতে হবে। তাহলে ধাতু যেটি হবে, ধাতুকে প্লাস আয়ন দিয়ে সেটি 1+ হোক, 2+ হোক, 3+ হোক, সেটি আমরা দেখেই বুঝে নিব যে কোনটির যোজনী কত, ধাতুর ততগুলো প্লাস হয়ে থাকে। অধাতু সাধারণত অক্সিজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, তাহলে অধাতুকে এরাই ঘিরে রাখবে।
অধাতু সাধারণত নেগেটিভ হয়ে থাকে, তাহলে পজিটিভটা ঘিরে রাখবে। অধাতু সিগমা মাইনাস এইচ সিগমা প্লাস 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 এইচ সিগমা প্লাস, তাহলে অক্সিজেন 2 সিগমা মাইনাস অক্সিজেন 2 সিগমা মাইনাস অক্সিজেন 2 সিগমা মাইনাস। এভাবে অধাতুকে কিন্তু পজিটিভ আয়নগুলো ঘিরে রাখবে। তাহলে পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করতে গেলে আমাদের কিন্তু সবসময় ধাতুকে নেগেটিভ আয়ন দ্বারা ঘিরে রাখতে হবে, কেননা ধাতু নিজে পজিটিভ আয়ন বিশিষ্ট হয়ে থাকে, এবং অধাতুকে পানির পজিটিভ আয়ন দ্বারা ঘিরে রাখতে হবে, কেননা অধাতু নিজে নেগেটিভ আয়ন বিশিষ্ট হয়। তাহলে এই একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা টোটাল যতগুলো আয়নিক যৌগ আছে তাদেরকে কিভাবে পানি দ্রবীভূত করে সেই সম্পর্কে আলোচনা করলাম। এখানে অনেকগুলো প্রশ্নের ক্ষেত্রে এরকম আসতে পারে। আমরা উদাহরণ হিসাবে কিছু দেখি। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর আমরা লিখতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, এদেরও ফ্লোরাইড গঠন হয়। তাহলে এভাবে কত আয়নিক যৌগ সৃষ্টি হবে তার লিমিটেশন আসলে দেওয়া যাবে না, ওইভাবে অনেক সৃষ্টি হতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগের বেলায় তারা পানিতে দ্রবণীয়, এবং পানিতে দ্রবণীয়র বেলায় এই যে রুলসটা আমি দেখালাম, পানিতে দ্রবণীয় কেননা এরা সব আয়নিক যৌগ। পানিতে দ্রবণীয় হতে গেলে আয়নিক যৌগ হতে হবে এবং তাদের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকতে হবে, অর্থাৎ পোলারিটি বিদ্যমান থাকতে হবে। আর যারা সমযোজী যৌগ তাদের ক্ষেত্রে সাধারণত ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না, যে কারণে তাদের পোলারিটিও বিদ্যমান থাকে না এবং তারা পানিতে দ্রবণীয় সাধারণত হয় না। তো আশা করি বুঝতে পারছো। আমরা অল্প অল্প করে মূলত সব কিছুই শেষ করার চেষ্টা করব। যে সময়ের মধ্যে আমরা শেষ করার কথা বলেছিলাম, আশা করা যায় আমরা সেই সময়ের মধ্যেই শেষ করতে পারবো। তো এই আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এটি নোট ডাউন করে চেষ্টা করবে পোলারিটি বিদ্যমান কারা এবং পোলারিটি বিদ্যমান নয় কারা, তাদের ভিতরে আমরা চেষ্টা করব যে কোনগুলো পানিতে দ্রবণীয় হয় এবং কোনগুলো পানিতে দ্রবণীয় হয় না। সাধারণত পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো তাই পরীক্ষাতে বেশি আসে। আর এই অধ্যায় থেকে আয়নিক ও সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া, যা আমরা পূর্বের ক্লাসে করেছিলাম, আয়নিক এবং সমযোজী বন্ধনের বেলায় আমরা সেইগুলোই দেখব। এই অধ্যায় থেকে এই দুইটি বেশি টপিক আমাদের আয়ত্ত করার প্রয়োজন হবে না। তাছাড়া আমরা সমস্ত বই কমপ্লিট করার পর যদি কোনো অধ্যায় দেখি যে অ্যানালাইসিস করার পর যদি দেখি যে আমাদের এই টপিকটা শেখা উচিত, সেটা আমরা অবশ্যই শিখব। তো ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই দুটি ভিডিওই দেখে ক্লাসটা সম্পন্ন করে রাখবে। তো ধন্যবাদ।